নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি খোলা মনে। আজকের এই উন্মুক্ত প্রান্তরে মেঘ কেটে গিয়ে যখন একটু ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, তখন এক ঝলমলে চরিত্রের সঙ্গে আসুন আপনাদের আলাপ করিয়ে দিই আমাদের সবার প্রিয় জহর সরকার। ওয়েলকাম টু দিস শো। আপনারা অবাক হচ্ছেন, জহর সরকার? জিজ্ঞেস করুন ওনার নাম জহর সরকার কিনা। অনেকেই জানতো না যে আমার নাম জহর, তবে হ্যাঁ এক সময় জহর ছিলাম, জহরদা ছিলাম, জহু ছিলাম। সেই জন্য আবার জহর সরকার শুনে পুরোনো কথাগুলো মনে পড়ে। বলুন, কেন হঠাৎ জহর থেকে প্রদীপের রূপান্তর কি করে? আমি জন্মেছিলাম প্রদীপ হিসাবেই। বাবা বুঝতে পেরেছিলেন যে এই যে সন্তানটা জন্ম দিলাম কোনোদিন নিভবে না, না তার তলায় অন্ধকার, ওপর ভুসুকালি, এবং বড্ড তেল হবে, বড্ড তেল হবে, বড্ড তেল হবে। তবে বাবা এটাও বুঝতে পেরেছিলেন যে কিনা ফু দিলে পর হয়তো নিভে যাবে, কিন্তু যদি ঠিক মতো হ্যান্ডেল না করা যায় তা কিন্তু দাবানো জ্বালিয়ে দেবে। কিন্তু সেই সঙ্গে এই যে প্রদীপের যে শিখা, সেই সঙ্গে সঙ্গে তো এটাও হলো, বাবা বুঝেছিলেন নিশ্চয়ই যে এটা একটা রত্ন, সেই জন্যই কি জহর? আমি জানি না, আমার বলতে খারাপ লাগে। বাবা বলেছিলেন এক প্রদীপ থেকে আরেক প্রদীপ জ্বালাতে হবে, তার থেকে আরেকটা প্রদীপ জ্বালাতে হবে, নিশ্চয়ই। সেই জন্য আমার 3টে সন্তান। কিন্তু জহর, ওয়াই জহর? এখনো পর্যন্ত কিন্তু আমাদের দর্শক শ্রোতারা জানতে পারলেন না জহরটা কেন। আমার নাম কি আদর করে ডাকতেন? আমার ঠাকুরদা বলেছিলেন, আচ্ছা, বলেছিলেন জওহর, আবার ঠাকুমা বলেছিলেন জহরত। এটা কি পণ্ডিত জওহরলাল নেহেরু? আমি জানি না ওনার ইনফ্লুয়েন্সে কিনা, না ইনফ্লুয়েন্স কি ছিল। আমার দাদার নাম যেহেতু মানিক, বোধহয় তার ইনফ্লুয়েন্সে আমি জওহর হয়েছিলাম। জওহর হতে পেরেছি কিনা জানি না। জওহর হওয়া বাঙালিদের কাছে একরকম, কিন্তু জওহর যেটা জওহরলাল থেকে, অর্থাৎ সেই ইনফ্লুয়েন্সটা ছিল কিনা? আমার ঠাকুমা ছিলেন ভীষণ আর্টিকুলেট, যে কোনো একটা শব্দ বা যে কোনো একটা কথা বলা হতো উনি সেটাকে ঠিক মতো উচ্চারণ বা বানান করতে চাইতেন, যে কারণে বলছে মানিকের ভাই জওহর হোক। জহর মানে আবার বাংলায় তো জহর মানে বিষ, মানে চুনি মানিকের মতনই জহর মানে। ভাবতে ভালো লাগে, হতে পেরেছি কিনা জানি না আমি। পটেশের ব্যাপারটা কি? পটেশ আছে, এটা আমি জানলাম কোত্থেকে? আপনি কি ম্যাজিক শুরু করেছেন? না, একটা পটেশ বলে আপনার একটা নাম আছে। মানে অবশ্য আপনি আমার ঠিক একটা দুর্বল জায়গায় আঘাত করলেন। পটেশ, আমার কাকা আমাকে পটেশ বলে ডাকতেন, একমাত্র মানে উনি আমাকে ডাকতেন পটেশ বলে। কারণ ছোটবেলায় আমি যখন একবার ম্যাজিক দেখাচ্ছিলাম, একটা পয়সা নিয়ে আমি পকেটে রেখেছি, পকেটের সেলাইটা এখানে খোলা ছিল, আমি জানতাম না, যে রেখেছি এটা পুরুতকে পড়ে গেছে। তো আমার নিজের ধারণা হলো ওটা ভ্যানিশ হয়ে গেছে। তো আমার ধারণা হয়েছিল যে আমার মধ্যে একটা জাদু ক্ষমতা আছে, পকেটে পয়সা রাখলে সেটা ভ্যানিশ হয়ে যায়, ওই থেকে পটেশ। সেই জন্য আমি কাকাকে বললাম যে আমি আপনাকে একটা ম্যাজিক দেখাচ্ছি, একটা পয়সা দিন আমাকে। উনি পয়সা দিলেন, আমি বললাম পয়সাটা আমি পটেশে রাখলাম। আমি পকেট উচ্চারণ করতে পারতাম না। কাকা বললেন কি বলো তুমি? আমি বললাম আমি পয়সাটা পটেশে রাখলাম। তখন থেকে আমার নাম হয়ে গেল পটেশ। কিন্তু ওটা কাকা ছাড়া আর কেউ ডাকতেন না, বুঝতেন না। আমার ইঙ্গিত পূর্ণ নামটা ছিল পটেশ। সোলাইতে দিকে আমি বুঝতাম খুব আদর করে বলছেন, হয়তো পয়সা ব্যাপার আছে, কিছু পাবো টাবো না। কিন্তু আপনি তো জন্ম থেকেই বোধহয় দেখছেন যে বাড়িতে জাদুর পরিবেশ, এই একটা বিখ্যাত মানুষের সন্তান। সেই থেকে কি আপনি মানে যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়, খেলোয়াড়ের ছেলে মেয়ে তারা খেলোয়াড় হতে চায়, অভিনেতা অভিনেত্রী ছেলে মেয়েরা অভিনেত্রী, সেই রকমই কি জাদুকরের ছেলে জাদুকর? গায়কের ছেলে কি গায়ক হয়? চেষ্টা অনেক সময় করে, মা বাবা চেষ্টা করেন। হেমন্ত বাবুর ছেড়েতে না, মানে ব্যতিক্রম আসে বলেই তো আছে, সুতরাং এটা কোনো ফর্মুলা নয়। আমি আমার ম্যাজিকের মধ্যে জন্মেছিলাম। মনোবিজ্ঞানীরা বলেন একটা মানুষের চরিত্র হয় দুটো জিনিস নেই, হেরিডিটি, এনভায়রনমেন্ট। আমি ওই ইনহেরিট করেছিলাম রক্তের মধ্যে দিয়ে ম্যাজিককে। আর পরিবেশ দেখতাম ম্যাজিকের, পৃথিবীকে তাকিয়ে দেখতাম, সূর্য উঠলো, ডুবে গিয়ে ভ্যানিশ হয়ে গেল, খুঁজতে গেলাম নেই, পরের দিন বলো আই এম হিয়ার, এখান দিয়ে বেরিয়ে এলো। প্রকৃতির মধ্যে ম্যাজিক রয়েছে। এই যে ফুল, এই যে জল পড়ে, পাতা নড়ে, আমি সাহিত্যের কথা বলছি না, আমি পরিষ্কার যেদিকে তাকিয়েছি দেখি ভর্তি ম্যাজিক। ম্যাজিক ছাড়া পৃথিবীতে কিছু নেই। পরবর্তীকালে যখন একটু বই ঘাঁটাঘাঁটি করলাম, যখন ওই মায়াময় পৃথিবী বা মায়ায় আচ্ছন্ন পৃথিবী, আয়াম লোকে জালাম আসিত চক্রস্য মাহাতমাহান তেনাহম ইন্দ্রজালেন
তামুং সাবি দাদা আমি সারবান। এটা পরবর্তীকালে যখন উপলব্ধি হলো তখন আমি জাদুকর হয়েই গেছি, মানে স্টেজে এসে ম্যাচ দেখাতে শুরু করে দিয়েছি। কিন্তু ততক্ষণে আমি দেখেছিলাম যে আমার বাবা, যাকে নাকি আমি বাবা বলে ডাকি, তিনি দুটো ব্যক্তিত্ব। গল্পটা বুঝিয়ে বলে কি, আমি যখন, আমার বয়স এখন বেরিয়েছে কিনা আমি জানি না, মানে পোশাকি অর্থে বা লোকের আবিধানিক অর্থে আমি এখন একটা খোকা বলে পরিচিত। আমি পিসি সরকার জুনিয়র, আমি তো জুনিয়র, আমি বাড়িনি। যাই হোক, এই জুনিয়র যখন সত্যিকারের জুনিয়র ছিল, মানে আমার যখন বয়স খুব কম ছিল, আমার ধারণা ছিল আমার দুটো বাবা, একজনের নাম বাবা, আরেকজনের নাম পিসি সরকার। আর আমি জানতাম না যে দুটো একই ব্যক্তিত্ব। বাবাকে আমি অত ভালোবাসতাম না, উনি সবসময়, হ্যাঁ পিসি সরকারকে ভালোবাসতাম। উনি কখনো বকেন না, আদর্শ, উনি বকেন না, উনি পরীক্ষার মার্কশিট দেখতে চান না, উনি বানান ধরেন না, হ্যাঁ কি সুন্দর সাজেন, সবকিছু পারেন, বাচ্চা ছেলেদের সঙ্গে হ্যান্ডশেক করেন। কিন্তু আমার বাবা নামে যে ব্যক্তিটি, তিনি চশমা পরেন, গড়িয়ে গড়িয়ে এখানে চলে আসে, আমার দিকে তাকান, জুতো পরেনি কেন, বানান ধরেন, পরীক্ষার রেজাল্ট জিজ্ঞেস করেন। ফলে সত্যি কথা বলছি, আমি বাবাকে অত ভালোবাসতাম না, আমি বাসতাম পিসি সরকারকে বেশি ভালোবাসাটা। পরে যখন নাকি বন্ধু বান্ধব বলতাম, প্রত্যেকের ভেতরে বাবা বাবা একটু ভয়ের, একটু দূরের মানুষ, মা একটু কাছের মানুষ, হ্যাঁ বাবাকে একটু সমীহ করতে হয়, শাসন প্রত্যেকেই বোধহয় থাকে, সেটা একটা ফ্রয়েডের তত্ত্ব বলছি না আমি। আমার দিদিদের সঙ্গে বাবার ভালোবাসা হয়তো বেশি ছিল, হয়তো হিংসে করতাম। যখন দেখতাম যে বাবা দিদিদেরকে চুলে হাত বুলিয়ে গল্প করছেন, আমার একটু হিংসে হতো, আমাকে কেন করছে না। তো ভাবতাম মেয়ে হলে তো ভালো হতো। যাই হোক, বক্তব্যটা হলো, আমার বন্ধু বান্ধবরা বা কাছের ব্যক্তিরা যখন বলতেন যে এই জহর শোন, তোর কত বাবা রে, আমি বলতাম দুটো। ওরা যখন হো হো করে হাসতো, আমি মাকে জিজ্ঞেস করি যে মা ওরা হাসে কেন, মা তখন বলে এটা হাসারই ব্যাপার, তোর বাবা একটাই, মনে প্রাণে বিশ্বাস করে রাখ, আমি বলছি তোর বাবা একটাই, দুটো একই ব্যক্তিত্ব, দুই জায়গায় দুরকম চেহারা। স্টেজে গিয়ে উনি পিসি সরকার হয়ে যান, আর এখন বাবা, আমি যেন নাকি বলি হ্যাঁ গা শুনছো, আমার যেমন নাকি উনি স্বামী, সেরকম তোর কাছে বাবা। আমি তখন আশা করি আপনার তিন কন্যাকে এই জিনিসটা শুনতে হয় না বা বলতে হয় না যে আমার দুটো বাবা, একটা স্টেজে খেলা দেখায় আর একটা বলে এই ঠিক করে জুতোটা পরো, আমি পড়াশোনা করো। আমি ওদেরকে পরিষ্কার বুঝিয়েছি, জন্মের থেকেই বোঝাবার চেষ্টা করেছি। সত্যিকার আমি সাহিত্য করে বলছি না, সত্যি সত্যি পৃথিবীতে একটা স্টেজ, আমরা প্রত্যেকে অভিনয় করছি, প্রত্যেকে আমরা জাদুকর, তুমিও এর একটা অংশ। তোমার বাবা একটাই, তার নাম পিসি সরকার জুনিয়র, যাকে তুমি বাবা বলে রাখতে পারো। বা আমার স্ত্রী তো বলেছে পিসি সরকার জুনিয়র, কথাটা আসল কথার মানে হচ্ছে পাগল ছাগল সরকার। এবং জুনিয়র কথাটা নাকি বানান ভুল, ওটা আসলে জানোয়ার। সুতরাং ঠিক আছে, আমি পাগল ছাগল সরকার এবং জানোয়ার, ওর কাছে তাতেই ভালো হয়, ঠিক আছে চলে গেল। এই হাসিটা কিন্তু আপনার ইউনিক, আপনি যে এই যে হাসেন, মানে আমি মাঝে মধ্যে ভাবি যে যারা খুব অট্টহাস্যে ভেঙে পড়তে পারে, তারা হয়তো তাদের মনের গ্লানি গরিমা, আমি কোনো লাফিং ক্লাবের মেম্বার নই কিন্তু, বা লোক হাসানোর বস্তু নই, আমি খুব হাসতে ভালোবাসি, আমি আনন্দে থাকতে চাই, স্পন্টেনিয়াস ছোঁয়াচে। আমার স্ত্রী কি বলে জানেন, আমি নাকি সুন্দরী মহিলা দেখলে একটু বেশি হাসি। এই যে আপনি বললেন যে আপনার স্ত্রী মানে জয়শ্রী বৌদি, হ্যাঁ বলে যে মেয়েদের এই হাসি মেয়েদের দেখলে বেশি হাসি হয়ে যায়, হ্যাঁ মানে একটু কি নিরাপত্তাহীনতায় ভোগে নাকি বৌদি? বোধ হয়, আমি জানি না, তবে জয়শ্রী নামের মধ্যে ম্যাজিক আছে, অনেক ম্যাজিক আছে, যা ছিরি তার থেকে জয়শ্রী। আর আমি যদি সরকার নাম যদি ধরুন আমার পদবী রাম, জগজীবন রামের মতো হতো, তাহলে জয় শ্রীরাম হয়ে একটা জিনিস বলুন যে এই যে মানে আমার স্বামী প্রদীপ সরকার জুনিয়র এত বড় একটা ম্যাজিশিয়ান, অহংকার আছে, এর একটা অহংকার আছে, কিন্তু একটা ভয় তো আছে। ও আমার থেকে অনেক 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 বড় ম্যাজিশিয়ান, আমি টাকা পয়সা কামাই, ও সেটাকে অদৃশ্য করে দেয়। এবং ও যে ম্যাজিকগুলো দেখানো শুরু করেছিল আমার পকেট কাটতে কাটতে, ওই পকেট কাটতে 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 হাতটা যে এত দক্ষ হয়ে গেছে, এখন আমাকেও কাটে স্টেজের মধ্যে টেবিলে শুয়ে। এতদিন আমি জয়শ্রীকে কাটতাম,
এখন জয়শ্রী জয়শ্রী আমাকে কাটছে, কেটে বলছে পেটের কথা দেখবো, পেটের ভেতরে কি আছে। আচ্ছা, আপনি তো খেলা শিখিয়েছেন ওনাকে। মেয়েদেরকে কেউ খেলা শেখায় না, মেয়েরা দক্ষ খেলোয়াড়। সিরিয়াসলি ম্যাজিক মানে ম্যাজিক করতে করতে স্টেজের ব্যাপারটা, স্টেজের যে ব্যাপারটা, ও প্রথমে মানতো না যে আমি ম্যাজিক পারি বা আমার কোনো জগৎ আছে যে পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না ইত্যাদি। ও যখন জাপানে বিয়ের পর আমার সঙ্গে স্টেজে নামবে, তখন কিন্তু স্টেজে আমার সঙ্গে অভিনয় করতো না, নাচ করতেন তো? পাশ থেকে দেখতো আমি কি করছি। ও তো আগে নাচের প্রোগ্রাম ছিল। আমাদের দলে একটি মহিলা কোনো একটা ম্যাজিকের মধ্যে তিনি আমার চোখের রুমালটা বেঁধে দিতেন। ওই বাঁধার ব্যাপারটা আর খোলার ব্যাপারটা ছিল ওই মেয়েটার উপর দায়িত্ব দেওয়া, ও খুলে দেবে। হ্যাঁ, জয়শ্রীর ধারণা ও নাকি আস্তে আস্তে খোলে, আমাকে স্পর্শ করে বেশিক্ষণ। ফলে আমি জানতাম না এটাকে। না না, ওটা পরে প্রশ্ন। আমি লজ্জা পাই না, নির্লজ্জ বেহায়া আমি। আমার স্ত্রী বলেছে আমি নাকি দোকান কাটা, আমি কান আছে। কিন্তু শুনুন না, ও গিটটা খোলবার সময় ও নাকি বেশিক্ষণ স্পর্শ করতো, সেই জন্য ও সামনে একটা ঘড়ি রেখে একটা রুমালের মধ্যে গিট দিয়ে ওর টাইম দেখছে যে কতক্ষণ লাগা উচিত, একটা নর্ম বের করতে চাইছে। আর মাঝে মধ্যে দেখি গালাগাল দিচ্ছে, হতচ্ছাড়া পাজি বদমাইশ মেয়ে। তার মানে নিচে একটা নট খুলতে মানে নিজের রিয়াকশন বের করে নিলেন ওটাকে। তো আলটিমেটলি সেই দিন স্টেজে নেমেছি আমি, হঠাৎ দেখি একটা অন্যরকম হাত, আরো নরম, আরো সময় নিচ্ছে। আমি বললাম যেটা কি, পরে দেখি জয়শ্রী ওকে স্যাক করে দিয়েছে, অন্য পাঠ করছে, জয়শ্রী খুলছে ওটাকে। আমি তাকালাম, মুচকে হাসছে। আমি বললাম ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক। তারপর আমি পরে যখন বললাম তুমি তো বেশি সময় নিলে, ইচ্ছে করেছি, বেশ করেছি, আরো সময় দেবো, আমার অধিকার। তারপর থেকে ওই ম্যাজিক মানে স্টেজে উঠে ওই রুমাল খোলাটাই তো নয়, আস্তে 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 সাম্রাজ্য বিস্তার হচ্ছে। যত রকম গেট খোলা সব উনি করলেন, সব রকম গেট, আমার মনের গেট। আমারও তো একটা কষ্ট করে কথা আছে, আমার একটা দুঃখের জগৎ আছে, যেটা আমি দূর করে রাখতে চাই। ও সেটাকে খুলে মেলে ধরেছে। সেটা কি? একাকিত্ব। আমি যখন পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াই, ম্যাজিক দেখাই, যখন লোকে বলে আমি নাকি জাদুঘর, আমাকে ভাবে যে আমার অলৌকিক ক্ষমতা আছে বলে মানুষ নিজের দুঃখ কষ্টকে ভ্যানিশ করতে আমার কাছে এগিয়ে আসেন। কত লোক আসেন কত রকম দুঃখ নিয়ে, ডাক্তার যেটা পারেনি সেটা নাকি আমি পারবো, সমাজ যেটা পারেনি সেটা নাকি আমি পারবো। কত বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, কাঁদে, হাতে পায়ে ধরে। আমি যখন বলি ভাই আমি জাদুকরের মতো অভিনয় করি, আমার একটু ক্ষমতা নেই, তখন ওকে না হয় পার করে দিয়ে গেলাম। ঘরে এসে আয়নায় নিজের মুখ দেখতে আমার লজ্জা লাগে যে আমি নাকি জাদুকর। আমি কষ্ট পাই, আমি এখনো কষ্ট পাই। তখন ওই একটি মাত্র বন্ধু আমার জয়শ্রী, যে বলে তুমি তোমার মুখে হাসি ফোটাচ্ছ, জীবনটা ক্ষণিকের, যে ক্ষণিকেরই একটা অংশ তুমি যদি ওকে ভুলিয়ে রেখে আনন্দে অন্য একটা জগতে নিয়ে যেতে পারো, আমি নাকি বড় কাজ করছি। ওই অনেক দুঃখের ভেতরে, অনেক অভাবের মধ্যে একটুখানি সময় সুখে থাকা, আনন্দে থাকা। ওকে বলি আমি পিঠে চুলকে দাও তো, চুলকে দিল, আমার লাগলো, দ্যাটস ইট। আপনারা একদম বন্ধু হয়ে গেছেন, স্বামী স্ত্রী একদম। আমার ও যদি পৃথিবীতে না থাকতো, পৃথিবী বলে কিছু থাকতো না, আমার জগৎ বলে কিছু থাকতো না। ও আর আমি দুজনে মিলে সম্পূর্ণ আমি তালা, ও চাবি, অথবা ও তালা আমি চাবি, দুজনে মিলেই আমরা লক। এই তালাটা ওই চাবি দিয়ে খুলে দুজনে মিলে হয়তো পেপার ওয়েট, দুজনে মিলে হয়তো কিছু একটা আটকে রাখি, কিছু সঞ্চয় করি, দুজনে মিলে হয়তো কিছু একটা জগৎকে রক্ষা করি। মানে জয়শ্রী ছাড়া আপনার জীবনে কিছু নেই? আর কিছু কিছু নেই। অন্য কোনো দিকে কোনো নারীর প্রতি কখনো কোনো অনেক সুন্দরী মহিলাকে দেখেছিলাম, জয়শ্রীর সঙ্গে তুলনাও করেছিলাম। আমি বলেছিলাম জয়শ্রী কিছু মনে করো না, ওই মহিলা কিন্তু খুব সুন্দর দেখতে। জয়শ্রী বললো ভালো কথা, ভালো করে দেখো। ভালো করে দেখলাম, দেখি কি কুৎসিত, জয়শ্রীর কাছে কি কুৎসিত। আমি বললাম ঠিক বলেছিলে, ভালো করে দেখো। দেখলাম বাজে। উল্টোটাও বলেছি, তুমি যদি এটা ভালো দেখে জহরদা পেয়ে যাও, নিয়ে নিতে পারো। তাহলে পেলাম না, নাকি পাইনি। ঘরকে আপনি সম্পূর্ণভাবে ঘর হিসেবে আলাদা রেখে বাইরের জগৎটাকে আলাদা রেখে একটা কম্পার্টমেন্টালাইজ করে নিয়েছেন? তা কিন্তু নয়। আমি ঘর বাড়ি সব তালগোল পাকিয়ে গেছে। ছোট ভাই বলে আমি ওই ফিলোসফিক্যালি বললে ব্যাপারটা অনেক লম্বা হয়ে যাবে। যখন
প্রদর্শনীর পর ওকে বলে চল বাড়ি যাই, ও তাকায় আমার দিকে, আমিও তাকালাম, কারণ ওটা বাড়ি না তো, ওটা হোটেল, হোটেলে যাচ্ছি, আমার হোটেলটা বাড়ি হয়ে গেছে। আবার কত ঘন ঘন আমি বাড়ি চেঞ্জ করছি, আজকে এই হোটেল, কালকে ওই হোটেল, পরশু সেই হোটেল। রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকি, এই হোটেলের এই সুইচটা এমন জায়গায় ছিল, টয়লেটটা ওই দিকে ছিল, পরের দিনকে পাল্টে গেছে। এটা কত প্রতিনিয়ত তালগোল পাকাতে হয় আমাকে, ম্যাজিশিয়ান ধোকা খেয়ে যায়। ঘুম থেকে উঠলাম, গিয়ে দরজাটা খুলে দেখি ব্যালকনি, ওটা টয়লেট নয়। আবার এটা আমি কোন শহরে, ও আচ্ছা আমি এখন লিওপোল্ডভিলে বা এখানে আমি টোকিওতে। ঘুম থেকে উঠেই আমাকে চমকাতে হয় বা কিছুক্ষণ ধরে ভাবতে হয় যে চোখ খুলে আমি কোন জগৎকে পাবো বা কোন পৃথিবীকে পাবো। আর শুধু তা নয়, তখন তো ওই একটা খেলা হয়ে গেছে আমার কাছে। আমার যদি কোনো আওয়াজ শুনতে পাই, যেমন নাকি কাকের আওয়াজ, শুনলে আমি বুঝতে পারি পাখির আওয়াজ কত, আমার কাকের আওয়াজ খুব ভালো লাগে। এই যে আপনার সংসার, আপনি যেভাবে হাসতে হাসতে একটা গভীর একটা জীবনবোধ আপনার ভেতরে রয়েছে, সেইটা নিয়ে আপনি এগিয়ে চলেছেন, জীবন কাটিয়েছেন, এইটা একইভাবে কি আপনি আপনার 3 মেয়েকে এই শিক্ষা? একদমই তাই। আমি ম্যাজিশিয়ান কখনো তৈরি করে দেওয়া যায় না, ম্যাজিশিয়ান শিল্পী তৈরি হয়ে আসেন, জন্মগতভাবে তাদের ক্ষমতা সেটা। আমার মেয়েদেরকে আমি স্পুন ফিড করে শিল্প শেখাবো না, ওদের মধ্য থেকে ওটা এইচ আউট করে বেরিয়ে আসতে হবে। আমার পরম সৌভাগ্য, আমার 3টে মেয়ের মধ্যে সেই ব্যাপারটা আছে। ওরা নিজের মধ্য থেকে। সৌভাগ্য কি বলুন তো? আপনার সৌভাগ্য আপনি বাবা পেয়েছেন, আপনার মেয়েদের সৌভাগ্য তারা এমন একটা বাবা পেয়েছে। এই বাবার যে বিশাল একটা ব্যাপার, যে গ্রহণযোগ্যতা, হ্যাঁ, এই গ্রহণযোগ্যতাকে তো আকর্ষণ তো মেয়েদের করবেই। মেয়েদের গল্প একটু পরে শুনি। আপনি মেয়েদের কথা বলছেন, আপনি তো ভাগ্যবান, কন্যা রত্ন, 3 কন্যা, এরকম ভাগ্যবান খুব কমই হয়। আমি খুবই লাকি। আমি 3টে সুন্দরী মেয়ে, 3টি ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, বাবাকে ভালোবাসে এরকম একটা মেয়ে, ঘরোয়া, অথচ নাচ করে, অথচ লোকের সঙ্গে মেলামেশা করতে জানে, এই ধরনের মেয়ে। লড়ে, আপনি জানেন তো, আমার ছোট মেয়ে বক্সিং লড়ে। তো যাই হোক, এই যে 3 মেয়ে, আমি নিজেকে সত্যি খুব খুব ভাগ্যবান বলে মনে করি। কিন্তু আমার খুব মজা লাগে যে 3টে নামই কিন্তু খুব ইউনিক, মানেকা, মৌবনি, মমতাজ। খুব ইউনিক নাম, কিন্তু মানেকা খুব একটা ইউনিক নয়। মানেকা না, মানেকার মধ্যে ব্যাপার আছে একটা। ওই নামটা দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। আচ্ছা, হঠাৎ মানেকা কেন দিলেন এ নিয়ে নানা রকম দ্বন্দ্ব আছে। লোকের তখন ধারণা ছিল যে মানেকা গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধী বোধহয় একটা মনোমালিন্য চলছে। এটা যে ওই ওটা যে কাগজে ঝগড়া নাকি সাংসারিক ঝগড়া আমি জানি না, কিন্তু ওই মুহূর্তে উনি আমার কন্যাকে যে মানেকা নাম দেবেন, তার থেকে মনে হলো যে বোধহয় ঝগড়াটা পোশাকি ঝগড়া। অন্তর থেকে উনি পুত্রবধূকে। কিন্তু হঠাৎ ইন্দিরা গান্ধী নাম দিতে গেলেন কেন? আমি অনেকে বলেছিলাম যে আমার মেয়ে একটা নাম দিন, ও আদর করে বলেছিলেন ওর নাম মানেকা থাক। তখন আমি তখন বললেন যে মানেকা, উনি তখন হেসে বললেন যে মানেকার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, বলে আর কথাটা বাড়াননি। আমি বাড়িতে এসে যখন নাকি আমার স্ত্রীকে বলি যে ওর নাম দেওয়া হয়েছে মানেকা, ও তো বলে যে মানেকা মানে কে, মানে কি? আমি তোকে বললাম মানেকা, অ্যাপ্রোপ্রিয়েট নাম, সুতরাং মানেকা ঠিকই আছে। আমার বড় মেয়ের নাম মানেকা, ও মানেকা সরকার ম্যাজিক করছে। মধুবনীটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ও আসল কথা হচ্ছে মধুবনী। ও যখন জন্মেছিল, ওর মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখের থেকে চোখগুলো বড় বড়। ওই মধুবনী আর্টের যেমন আমার মনে হচ্ছিল মধুবনী আর্টের একটা চরিত্র যেন সামনে চলে এসছে। আমরা অন্তর থেকে নাম দিয়েছিলাম মধুবনী, হয়ে গেল মৌবনী। আর মমতাজ খুব সেকুলার ব্যাপার, মমতাজ খাতুন। খাতুনটা নাম নয়, খাতুন মানে হচ্ছে মিস। আচ্ছা, আপনার তো জানা উচিত। এই কয়েকদিন আগে আপনার লেখা পড়ছিলাম, যেখানে আপনি উল্লেখ করেছিলেন যে আমরা বর্তমান বাঙালিরা, মানে হিন্দু বাঙালি মুসলমান বাঙালিরা মেলামেশা কমাতে শুরু করে দিয়েছি, তাই না? এই খাতুন ব্যাপারটা দেখুন, আমাদের সমাজে অনেকে জানেন না। খাতুন মানে হচ্ছে মিস, ওটা কোনো নাম নয়। মিস মানে যেমন মমতাজ বেগম, বেগম হয়ে ওই আমাদের মিসেস, ও বিয়ে হয়ে গেল বেগম হয়ে যাবে। মমতাজ খাতুন হচ্ছে মিস। মিস। আমি ওকে মমতাজ রেখেছি এটাই প্রমাণ করতে যে আমরা হিন্দু মুসলমান মানি না। আমার অন্তর, আমার ঈশ্বর তো একই, তিনি যে চেহারায় থাকুন না কেন। আমি যদি সেই কথাটা, সেই বিখ্যাত কথাটা, যত মত তত পথ, আমার সন্তানের মধ্যে দিয়ে সেটা যদি প্রকাশ করতে পারি, এর থেকে বড় হিন্দু হতে পারি কি করে? সুতরাং আমার মেয়েকে দিয়ে, আমি মেয়েকে মুসলমান নাম দিয়ে আমি প্রমাণ করেছি যে আমি যথার্থ হিন্দু। এবং আমার মনে হয়
আমাদের সমাজের প্রত্যেকেরই এটা মনে রাখা উচিত যে ডান হাতের সঙ্গে বাঁ হাত যদি কামড়াকামড়ি করি আমরা, আলটিমেটলি কিন্তু একটা হাত ভেঙে যাবে। না, এটাই আপনি আমার লেখাটার উল্লেখ করলেন, ওটা আমি এটাই খুব আমার উপলব্ধি হয়েছে যে এই মেলামেশাটা কমে যাচ্ছে, এবং ঠিক মেলামেশাটা বলেছেন। কমে যাচ্ছে বলে না দূরত্ব আস্তে আস্তে সত্যি কথা, আমি সবাইকে পড়ালাম সেই জন্য যদি এটা পড়ো, পুরো বোঝো যে আমাদের দেশের মধ্যে নিজেদের মধ্যে আমাদের প্রয়োজনটা কি, একাত্ম হওয়া, মেলামেশা করা। আমার দুটো চোখ রয়েছে, তার মধ্যে আমি যদি একটা চোখ দিয়ে আট চোখকে গেলে দিই তাহলে আমি নিজে কানা হলাম। এই লড়াইটা কোনো মানে হয় না। পরস্পর সমন্বয় করে দু হাতে জিনিসটাকে ধরে আমরা গ্র্যাব করতে পারি বা আমরা জড়িয়ে উঠতে পারি, মেলামেশা করতে পারি। এই যথার্থ সত্যি কথাটা যদি আমরা কদর্থে নিই বা পলিটিক্যালি ইউটিলাইজ করি, তাহলে আমাদের থেকে বড় ক্রিমিনাল কেউ নেই। আমরা বোধহয় সেই ক্রিমিনাল হয়ে যাচ্ছে একের পর এক, পরস্পরের মধ্যে ভালোবাসার দূরত্ব সরে গেছে। আমার মনে হয় একটা সলিউশন আছে, কি বলুন তো, হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের বিয়ে করে নিক, মুসলমান ছেলেরা হিন্দু মেয়েদেরকে বিয়ে করে নিক, সব মিলেমিশে যাক। সমাজপতিদেরকে উদ্যোগী হতে হবে এই ব্যাপারটা। সেই জন্য বলি আমি যদি সত্যিকারের জাদুকর হতাম, আর পিসি সরকার জুনিয়রের যদি সত্যিকারের ছুমন্ত্রের পাওয়ার থাকতো যা ভ্যানিশ করে দেওয়ার, ওই তাজমহল নয় বা ওই ট্রেন ভ্যানিশ নয়, সত্যিকারের, হ্যাঁ, তাহলে আমি এই পলিটিশিয়ানগুলোকে ভ্যানিশ করতাম। ওই রাজনীতির বদমাইশ লোকগুলো যারা নাকি নিজেদের গদির স্বার্থে ওই আমাদের ভাইদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। আনফরচুনেট ব্যাপার আমাদের দেশে, এই মাইনরিটি পলিটিক্সটা প্রত্যেকটা রাজনৈতিক দলই এই পলিটিক্স করে যাচ্ছে, এসেই ওটাকে আঘাত দেয়, ওটার উপর ঘাড়ের উপর দাঁড়ায়, এবং তারপর যখন গদিতে এসে বসে ওদের কথা ভুলে যায় এবং আরো ঘন্ট পাকায়। রাজনীতির কথা বলবো না, অত নোংরা ব্যক্তি আমরা নই, অন্য কথা বলা যায়। সেটা আপনার তো একটা রাজনৈতিক সচেতনতা আছে, এবং ভোটের আগে আপনার প্রতি এরকম হয় না যে আপনি আমাদেরকে সমর্থন করুন? অনেকে এসে বলেন যে প্রদীপ দা আমাদেরকে জিতিয়ে দিতে হবে, মাছ কাটলে মুড়ো দেবো, গাই দিয়ে হলে দুধ দেবো, অনেকেই অনেক কিছু বলেছে। আমি তখন তো বলি যে তোমাদের দলের মধ্যে কেউ একজন জিতবে, কেউ একজন হারবে, তো আছেই। কে জিতবে আমি জানি না, কিন্তু কে হারবে সেটা আমি জানি। ওরা তো উদ্গ্রীব হয়েছিল, কে হারবে আমি জানি। আমি আমাদের যারা নাকি আমাদের প্রোগ্রাম দেখছেন তারাও আমার সঙ্গে আমার কথা সমর্থন করবেন। ইলেকশনে কে হারবে সেটা আমরা প্রত্যেকেই জানি, হারবে জনগণ, বরাবরই হারে, এটা বসে থাকে। এবং খুব ইলেকশনটা হয়ে যাওয়ার পর থেকে আবার পরবর্তী ইলেকশন পর্যন্ত খুব বোকা সেজে থাকে। সময় আসছে আমাদের জেগে ওঠার সময় আসছে, কখন সময়টা আসবে জানি না, তো আসবে। আমি পরবর্তী প্রজন্মের কথা বলছি, ওরা যখন নাকি এর মধ্যে দিয়ে মানুষ হচ্ছে, ওরা যখন খাতুনটাকে মমতাজ থেকে গ্রহণ করেছে, মানেকারা যখন মা ন্যাকাকে হাসিমুখে নিতে পেরেছে, মৌবনীরা যখন চশমা পড়তে শুরু করেছে, যখন নাকি ওরা MBA পাস করে আমেরিকাকে বর্জন করে দেশে ফিরে আসতে পেরেছে, যখন নাকি সেন্ট জেভিয়ার্স কলেজে ইংলিশ অনার্স থেকে ছুঁড়ে ফেলে দিয়ে রবীন্দ্র ভারতীতে এসে যখন নাকি আমার মেজো মেয়ে ওই মৌবনী, ও যখন নাকি ড্রামা অনার্স নিয়ে বাংলা মিডিয়ামে পরীক্ষা বসতে রাজি হয়েছে এবং দিচ্ছে, আমার তো গর্বে বুক ফুলে যায়। আমি বুঝতে পেরেছি আমাদের দেশের সূর্য কিন্তু উঠছে, ম্যাজিক ঘটবে খুব শিগগিরই। আপনার মেয়েরা সৌভাগ্যবতী, তার কারণ এরকম একজন বাবা পেয়েছেন, সেই জন্য। আমার ভাগ্য হয়তো ভালো, আমি ওরকম মেয়ে পেয়েছি। নিশ্চয়ই, এটা তো খুবই স্বাভাবিক। আমার ছেলে নেই বলে কিন্তু আমার কোনো দুঃখ নেই। কথা শুনতে হয় না আপনাকে? আমি 3 জামাই পাবো, আমার 3টে সুন্দর জামাই হবে, তারা যেন মানুষ হয়, তারা যেন জীবনে দাঁড়ায়, তারা যেন মুক্ত মনা হয়। কিন্তু এটা সত্যি আপনি বললেন, সত্যি কোনো দুঃখবোধ নেই ছেলে হলে পরে? আপনার কি মনে হয় না যে সরকার ফ্যামিলি যে ধারাটা চলে আসছে, যে ঐতিহ্যটা চলে আসছে, আমাকে ওই নামটাকে রেখে দেওয়াটা, মানে পদবিটাকে বজায় রাখাটা ব্যাখ্যা করা হয় না? যারা করেন তারা ভুল করেন। আমরা কি নামে বাঁচবো না কাজে বাঁচবো? নিশ্চয়ই কাজে আমরা কাজ করে দেখাবো। আমার মেয়েরা যদি, আপনাকে কখনো শুনতে হয়নি বংশের প্রদীপ জ্বালাবার জন্য, প্রদীপের বংশের প্রদীপ জ্বালাবার জন্য? প্রদীপ একটি মশাল জ্বালিয়েছে, দীপাবলি জ্বালিয়েছে। শুনতে হয়েছে অনেক পূর্ণপন্থীরা পড়েছেন, নিয়ে আবার কারেকশন করে নিয়েছেন, বুঝতে পেরেছেন যাহা বলিয়াছি ভুল বলিয়াছি এবং আর কখনো বলিব না ইত্যাদি। তো যাই হোক, আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা, আমাদের দেশে ছেলেরা বা মেয়েরা, এটা কিন্তু আমি শুধু কাব্যের মধ্যে বলছি না, তারা যে কতটা এগিয়ে আছে, কতটা সমান। আমেরিকাতে একজন বলছিলেন যে তোমাদের দেশে যখন নাকি মহিলারা বিধবা হয়ে যান, ওদের নাকি ধরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কত ভ্রান্ত ধারণা! কি ভ্রান্ত ধারণা! তখন ওদেরকে মাথা চাড়িয়ে দিয়ে বলেছিলাম, হয় পোড়ানো হয় অথবা প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় ইন্দিরা গান্ধীর মতো। তখন মাথা চুলকে বললো, হ্যাঁ আমি তো খেয়াল করিনি। ওরা যে কত অজ্ঞ আমাদের ব্যাপারে,
সত্যি অজ্ঞ। তারা এখনো মনে করে, বহু বিদেশির এখনো ধারণা আছে যে আমাদের দেশ মানে হচ্ছে হাতির দেশ, সাপ খেলা দেখাবার দেশ। সেই এর বাইরে যে একটা জগৎ আছে, একটা পরিচিতি আজকে কাগজে আছে সাপ খেলা দেখানো কিন্তু আইনত দণ্ডনীয়, কারণ ওরা তো প্রাণী, ওদেরকে ঝুড়ির মধ্যে আটকে রাখাটা, ওদের কষ্ট দেওয়াটা চলবে না। আমরা যেমন নাকি বাঘকে বাঁচাচ্ছি, সেরকম কেউটাকে বাঁচাবো। আমরা যদি এখন কেউটা গর্তে গিয়ে হাত দিয়ে ওদের যখন কামড়ে দেয়, তারপরে কেউটাকে দোষ দিতে পারি না। কয়েকদিন আগে আমেরিকাতে আমার এক বন্ধু, দুই বন্ধু সিগফ্রিড অ্যান্ড রয়, ওরা বাঘ নিয়ে খেলা দেখাতো, বাঘ ওদেরকে আক্রমণ করে এবং তাতে ও অথর্ব হয়ে যায়, এখনো হাসপাতালে বোধহয় মারা গেছে। এই সচেতনতা আসছে, আমরা দেখছি যে আমাদের ওয়াইল্ড লাইফের ব্যাপারে অনেক ধরনের, আমাদের মুখ্যমন্ত্রীর কন্যা সেও তো এরকম ধরনের মানে এই যে সচেতনতা আসছে, এটাই কিন্তু বড় ব্যাপার। টেলিভিশনে বিদেশি টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখছিলাম, একটা ইয়াং লোক রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে যায়। তো এরকম একটা রেস্তোরাঁ, ফুটপাতের উপরে লোকজন বসে রয়েছেন, পুরুষ নারী সব বসে রয়েছেন। ভদ্রলোক এসে বললেন যে ম্যাজিক দেখবে? আর বললো যে হ্যাঁ ঠিক আছে, অনুমতি দিল। আবার খুব ভদ্র, অনুমতি না দিলে কিছু করবে না, মানে আমি জোর করে দেখালাম, কোনো জবরদস্তির ব্যাপার নেই। সেই শিক্ষাটা ওদের খুব আছে। ছবি তুলতে গেলেও জিজ্ঞেস করে না, আমি একটা ছবি তুলতে পারি, অনুমতি না দিলে ওরা করে না কিছু। তারা বলে যে হ্যাঁ দেখাও। ও তখন বললেন যে এরকম পার্স থেকে একটা কয়েন বার করলে, এরকম বড় একটা কয়েন করে খেয়ে ফেললেন, গিললেন। এবার দেখা যায় চামড়ার ভেতর দিয়ে সেই গোল 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 হয়ে কয়েনটা এগোচ্ছে, মানে চামড়া তলা দিয়ে গুটি 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 এগোচ্ছে। আস্তে 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 চামড়াটা ফুলে উঠছে এবং ফুলে করতে 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 হাতের এখান থেকে এরকম গেল। সবাই খুব আশ্চর্য হয়ে দেখছি, আমিও খুব আশ্চর্য হয়ে দেখছি। দেখে এইভাবে এলো, আঙুলের ভেতর দিয়ে এলো, হ্যাঁ বার করে দিলেন, টাকা নিলেন। এটা কি ইলিউশন? মানে এটা তো ম্যাজিক তো বটেই, চামড়ার ভেতর দিয়ে খেয়েছে, ম্যাজিক তো বটেই, কিন্তু ইলিউশনের উপর ডাবল ইলিউশন। আমি যদি খুলে বলি, হাউ ক্যান ইট বি পসিবল, বলুন না। আমি যদি খুলে বলি, আমার মনে বলা উচিত, নইলে পরে অনেক 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 ভুল ভ্রান্তি থেকে যাবে। কথাটা হচ্ছে, আমরা যখন স্টেজের মধ্যে কোনো ম্যাজিক দেখাই, আমরা তো জাদুকর নই, আমাদের জাদুকর ক্ষমতা নেই। আমরা জাদুকরের মতো অভিনয় করি এবং যে ঘটনাগুলো ঘটিয়ে দেখাই আমরা, যে হাওয়া থেকে একটা কিছু ধরলাম বা পয়সা গিলে ফেললাম ইত্যাদি ইত্যাদি, যাই করি না কেন, আমরা কিন্তু আসলে খাই না, আমরা খাবার মতো অভিনয় করি এবং ওটাকে লুকিয়ে ফেলি। আপনাদের চর্মচক্ষে মনে হয় যে ওটা বোধহয় আমি খেয়ে ফেললাম, বা কোথায় চলে গেল ইত্যাদি ইত্যাদি, বা যাই হোক, বা হাতেই লুকিয়ে রাখলাম, সেটা অন্য জিনিস। আমরা জাদুকর মাত্রই জানি এবং দর্শকের মধ্যে যারা নাকি আজকাল সজাগ, তা প্রত্যেকেই জানেন যে এইভাবে কৌশলটা করা হয়ে থাকে। কিন্তু সম্প্রতি একটা প্রবণতা দেখা গেছে, এরা মানুষকে বড্ড বেশি বোকা ভেবেছে, এই টেলিভিশনের লোকগুলো। এই যে আপনি একটু আগে বললেন যে একটা বিদেশি চ্যানেলের মধ্যে আপনি দেখলেন যে রাস্তার মধ্যে একজন ভদ্রলোক হঠাৎ করে গিয়ে কিছু ভদ্রলোক বা ভদ্রমহিলাকে বললেন যে আমি একটা ম্যাজিক দেখাতে চাই বা করতে চাই, আপনি কি দেখবেন, বা আমি একটা ঘটনা ঘটাতে চাইছি। এটা নাকি তাৎক্ষণিক যদি হয়ে থাকে, তাহলে ক্যামেরাম্যান তুললো কি করে? তা নিশ্চয়ই ক্যামেরাম্যান ওখানে প্রস্তুত আছেন, তার মানে ওখানে ওই বুমটাও রেডি আছে, সাউন্ডের জন্য সবই রেডি আছে। সুতরাং ওই যে মহিলাদের কাছে অনুমতি নেওয়াটা, ওটা সম্পূর্ণ ন্যাকামি, ওটা সম্পূর্ণ অভিনয়, টোটাল ব্যাপারটি কিন্তু অভিনয়। উনি যে খেলেন, আমার বক্তব্য জাদুকর সমাজের সভাপতি হিসেবে আমার বক্তব্য, সেই জাদুকরকে আমি যদি বলি যে প্লিজ এখানে বসে তুমি খেলাটা করো, ও কিন্তু পারবে না। ওটা ওই ক্যামেরার জন্য করেছে। ওদের ইচ্ছে, ওদের ম্যাজিক যে সুপ্রিম, ওরা যে খুব ভালো ম্যাজিক দেখাতে পারে, ক্যামেরার কৌশলের সাহায্য নিয়ে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজকে ঘোল খাইয়ে একটা বিপদে নিয়ে যেতে। ওই যে এখান থেকে সম্পূর্ণ ক্যামেরা ট্রিক, সব ক্যামেরা ট্রিক। ওটা যদি সম্ভবই হতো, তাহলে ওনাকে কিন্তু অপারেশন করতে হতো না। ভদ্রলোকের সম্প্রতি আমি জানি একটা অপারেশন হয়েছে, উনি কিন্তু নিজে ওভাবে গুটি লিভারটাকে বের করতে পারেননি, ওরা হাসপাতাল যেতে হয়েছিল ডাক্তারের কাছে। তো যাই হোক, যে ঠিক আমাদের কুলি সিনেমার মতো অমিতাভ বচ্চন কত লড়াই ফড়াই করলেন, এই ভিলেনকে মারলেন, তাকে করলেন, তাকে শাস্তি দিলেন, 16 সিনেমায় কিনে দেখেছি আমরা। কিন্তু কুলিতে একবার ওনার পেটের মধ্যে আঘাত লেগে গেছিল, তাতে 16 বার অপারেশন করা হয়। তার মানে প্রতিটি সিনেমার প্রতিটি আঘাত যদি ওনার লাগতো, তাহলে অমিতাভ বচ্চনকে একদম কিমা করতে হতো, তাই না? এই ফ্যাক্টটা কিন্তু আমরা ভুলে যাই। এই পাশ্চাত্যের কিছু কিছু প্রোগ্রামের মালিকরা বা তাদের পেছনের ব্যক্তিরা, তারা প্রাচ্যকে বা আমাদের দেশের রোমান্টিসিজমকে নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের এখানে গৌতম বুদ্ধের দেশ, আমাদের এখানে কত রকম অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এমনকি যীশুখ্রিস্ট, তিনিও এই ইলাবৃত বর্ষ, মানে বৃহত্তর ভারতবর্ষের মধ্যেকার লোক। হযরত মুহাম্মদ, তিনিও আমাদের এই যে ভূখণ্ডটা, যেখানে নাকি কাস্পিয়ান সিকে যদি আমরা কাশ্যপ মুনির আশ্রমের থেকে নামটা এসছে ভাবি, আর ওদিকে যদি ভাবি আমরা যে বান্দার সেরি ভগবান,
মানে বন্ধ শ্রী ভগবান, সেটা হচ্ছে বর্নিওর একটা বিখ্যাত জায়গা। এত বড় যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ একটা অদ্ভুত জায়গা, এটা পৃথিবীর সবকটা ধর্মের যে প্রবর্তক তাদের জন্ম দিয়েছে। গৌতম বুদ্ধই বলুন, যীশু খ্রিস্টই বলুন, আমাদের রামকৃষ্ণ বলুন, যে ধর্ম কথা বলে থাকি, রামায়ণ মহাভারত, এদিকে আমাদের ইসলাম, সব কিন্তু এইখান থেকে তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু মিস্টিসিজমের আতুর ঘর। যখন নাকি এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কারণ হিপি হচ্ছে এই ধর্মের। আপনি যাই বলছেন, কিন্তু এটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি বলছি, আমি কয়েকটা ম্যাজিক শো দেখেছি, তার থেকে ভালো লাগে স্পিলবার্গের খেলা দেখতে। স্পিলবার্গ যখন ম্যাজিক দেখান, ওই বড় বড় ডাইনোসরাস গুলো নড়ে চড়ে, বা যখন নাকি বড় বড় হাঙর এসে কামড়ে দেয়, ভালো লাগে না? সেই একই জিনিস ট্রিক ফটোগ্রাফি করে যদি বলে বসি এটা ম্যাজিক, এটা কিন্তু প্রচন্ড রকম অন্যায় জিনিস। আর দ্বিতীয় কথা, আমাদের দেশে যে স্ট্রিট ম্যাজিশিয়ানস, রাস্তার মাদারিরা, তারা রাস্তায় যখন ম্যাজিক দেখান, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বা বসে খেলা দেখাচ্ছেন, চারদিকে লোকজন ঘিরে দেখছেন যে কোনো জায়গায় কোনো লুকোবার জায়গা নেই। এই যে 4 গুণ ভালো ম্যাজিশিয়ানরা, আমরা যখন স্টেজে দেখাই একদিকে দেখাই, এরা 4 দিকে মুখ করে দেখায়, মানে 4 গুণ দক্ষ। এরা ওদের কত বেশি দক্ষতা, তাদেরকে অপমান করবার জন্য ওই স্ট্রিট ম্যাজিশিয়ানসদের তৈরি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, সম্প্রতি কতগুলো বিদেশি চ্যানেলে ম্যাজিকের কৌশলকে শিখিয়ে দেওয়ার একটা প্রবণতা এসে গেছে। যখন নাকি ম্যাজিক দেখিয়ে এরা পারছে না, তখন ম্যাজিক শিখিয়ে প্রোগ্রাম বানাবার চেষ্টা। এটা খুব নোংরা ব্যাপার। আমরা এটা পাশ্চাত্যের, ওরা যাই করুক না কেন, ওরা ম্যাজিক শিখিয়ে প্রোগ্রাম, মানে ম্যাজিকগুলোকে বেচে, ম্যাজিকের কৌশলটাকে বেচে প্রোগ্রামটাকে বানাবে। সবকিছু তো টেলিভিশনে হচ্ছে না, ওদের তো এমনি শো হয়তো। তা ওদের শো এর সঙ্গে আপনি যে ধরনের শো করেন, আপনি ভারতের গ্রেটেস্ট ম্যাজিশিয়ান। না, আমি তা বলছি না। আমি আমার খালি একটাই কথা বক্তব্য, সেটা পার্থক্যটা কি? ওদের প্রোগ্রাম ওদের দেশে মনোরঞ্জন করবার জন্য ওরা ভারতবর্ষের শিল্পীকে নিয়ে যায়, তো ওদের দেশ থেকে আমরা দেখি না কোনো শিল্পী এসে আমাদের কাছে আসেন না কেন? খুব খরচ সরকারকে দেখছি আমরা, কেন ওদের দেখতে যাবো? কথাটা হচ্ছে যে সেরকম প্রোগ্রাম বোধহয় আমাদের দেশে আনার মতো বা পরিবেশন করবার মতো ওদের নেই। আমি অহংকার করে বলছি না। আমাদের দেশের এমন একটা সভ্যতা, আমাদের রোমান্টিসিজম আমাদের প্রতিটি অনুপরমাণুর মধ্যে মিশে আছে। আমাদের দেশের কোনো একজন রানী মারা গেলে পরে তার কবরখানার উপর যে ফলকটা, পাথরটা, তার নাম তাজমহল। তার বেডরুমটা কীরকম, তার খাওয়া দাওয়া কীরকম। ভাবুন তো, যখন শাহজাহানের শখ হতো কুলফি খাবেন বা বরফ খাবেন, ওদের তো আইসক্রিম বানাবার মেশিন ছিল না, ফ্রিজ ছিল না, বরফটা আসতো কোত্থেকে? ওই হিমালয় থেকে বয়ে নিয়ে আসতো রাজাকে জলের মধ্যে বরফ খাওয়াবেন বলে। এই যে বিলাসিতা, এই যে চূড়ান্ত রোমান্টিসিজম, এই দেশ হচ্ছে ভারতবর্ষ। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ওনারা শুনেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে ম্যাজিকের দেশ, এর মধ্যে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটে ইত্যাদি। যখন নাকি ওনার সৈন্যরা এসে শতদ্রু পার হয়ে বেঙ্গলের দিকে এগোবার প্ল্যান করছেন, হঠাৎ দেখা গেল প্রত্যেকটা সৈন্যের পেট খারাপ শুরু হয়ে গেছে। এবং ওদের ধারণা হলো, যেহেতু নাকি বাঙ্গালকা জাদুর ডেনের মধ্যে আমরা টোকা মারতে যাচ্ছি, বাংলার জাদুকরেরা ওইখান থেকে জাদু মন্ত্র দিয়ে এই সৈন্যদেরকে অসুস্থ করে ফেলে দিয়েছেন। ওদের ধারণা তাই হয়েছিল। তার ফলে একটা মিউটিনি হয়। ওই সৈন্যরা বলে বসেন, আমরা লড়াই করবো না, আমরা দেশে ফিরবো। আলেকজান্ডার চালাক লোক ছিলেন। আপনি ওই মমতাজ এবং বেগমের কথা বলছিলেন, হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। সে আমরা দেখতে গেছি, হ্যাঁ, আগ্রা তাজমহল দেখতে গেছি, আগ্রাতে গেছি, আগ্রা ফোর্টে গেছি। হ্যাঁ, তো আমাদের যে গাইড, আমার মনে আছে তখন বেশ ছোট, প্রথমবার যাওয়া, সে গাইড, সে একটা বিরাট বড় একটা জলাধার আছে, সেই জলাধারে বলছে যে এইখানে মাছ ধরতো, এইখানে বসতেন শাহজাহান, ওইদিকে বসতে থাকতেন বেগম মমতাজ। বলুন তো, কে বেশি মাছ ধরতো এবং কে কটা ধরতো? তখন আচ্ছা বুঝতে পারছি না, কিছু না, একজন বললো যে শাহজাহান বেশি বলতো। বলে, দূর, শাহজাহান একটাও মাছ ধরতে পারতো না, সব মাছ বেগম ধরতো। তখন লোকটা জিজ্ঞেস, কেন? বলে, শাহজাহান তো বসে বসে খালি বেগমকে দেখতো। পিসি সরকার আর জয়শ্রী সরকার যদি মাছ ধরতে বসে, তাহলে সব মাছ জয়শ্রী সরকারই ধরবে। জয়শ্রী সরকার বলতো, আমি নাকি 2টো মাছ ধরতাম, জানেন? আমি চিরে জীবন 2টো মাছ ধরেছি, ইট ইজ টু মাচ। এই যে জীবনের এতগুলো বছর আপনি পেরিয়ে এলেন, এবং এসে আজকে একটা জায়গায় থিতু হয়েছেন, হ্যাঁ, আমার বক্তব্য, আমি ঠিক করেছি অন্যান্য মানুষের মতো নিশ্চয়ই মারা যাব, তবে এখন না। আমি মারা যাব এক্স্যাক্টলি 125 বছর বয়সে।
আমি জানি আপনি ঘাবড়ে গেছেন। না, ঘাবড়াইনি, তার কারণ আপনার হিংসা আপনার হচ্ছে। আপনার বয়স তো এখন 18, 19, 20, সুতরাং 125 হতে তো আপনার হিংসা হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন মনে মনে, আমি কমিয়ে নিলাম। 125 বছর বাঁচবো না, 124 করলাম। চলুন। আমি এই যে 124 হোক, 125 হোক, যাই হোক না কেন, মানুষকে তো বেঁচে থাকাটা তো মানুষের জীবনের ধর্ম, হ্যাঁ। এটা তো ঠিক। কিন্তু এই যে বেঁচে থেকে তো স্থবির হয়ে বেঁচে থেকে তো কোনো লাভ নেই। নট এট অল, দাগ কেটে যাবো। একেবারে দাগ কাটতে হবে। হ্যাঁ। হ্যাঁ, সেইখানটায় আপনার এই যে আপনার এই জীবন, আপনি যে দাগ কেটেছেন, হ্যাঁ। অলরেডি যে দাগ কেটেছেন, এই দাগটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান? একটা তো উত্তরণ দিক আছে। পিসি সরকার জুনিয়র সেই কোনখানে গিয়ে, আমাকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে জাদুকরদের শেষ পরিণতি কি হয়। হ্যাঁ, খুব কঠিন প্রশ্ন। কি আমি পরিণতি? বলেছিলাম, আর সোলজারদের মতো সফল জাদুকর কখনো মারা যায় না, সে অদৃশ্য হয়ে যায়। আমি মিলিয়ে যাব, সবার মধ্যে মিশে থাকবো, আকাশে বাতাসে, মানুষের হাসিতে, মানুষের কল্পনায়, মানুষের গল্পকথায়। যখন নাকি মানুষ বলবে ইহা অসম্ভব, তখন আমি তার মধ্যে তেড়ে ফুল উঠবো, কে বললো অসম্ভব, ইহা সম্ভব, আমার কথা দেখ, আমি পারি। আপনি কবিতা লেখেন, মহাকবি পিসি সরকার জুনিয়র লিখিয়েছিলেন, আপনি কি জীবনের সমস্ত প্রশ্ন সব কিছুই কি আপনি এরকম হাসিতে উড়িয়ে দেন? একটু সিরিয়াসলি নেবেন না? আমি খুব Seriously? সিরিয়াসলি বলছি আমাদের দর্শকদের যে আপনি কবিতা লেখেন, আপনি কবিতা লিখেছেন, সিরিয়াস কবিতা লিখেছেন, হ্যাঁ। এবং সেটা ওই হাসতে হাসতে উড়িয়ে দেওয়ার মতো নয়। খুব সিরিয়াস কবিতা। যেমন ধরুন, আমি সম্প্রতি একটা কবিতা লিখেছিলাম, 3 বোতলের গল্প। বলুন সেটা। আমার এক বন্ধু মারা গেলেন, তার হাসপাতালে গিয়ে তার সঙ্গে যখন শেষ মোলাকাত, ও ডেড বডিটা নিয়ে যাবে, তাকে দেখে আমার মনে হলো একটা কবিতা লিখি। জীবনটা তুমি কাটালে গুরু বেশ, কাটালে গুরু বেশ, জীবনটা তুমি কাটালে গুরু বেশ, বেশ দুধের বোতলে শুরু, মদের বোতলে শেষ। মদের বোতলে ডুবে স্যালাইন বোতলে হলে শেষ। কি বলেন? হয়তো আমিই নই, অন্য একটা কেউ হাসপাতালে কারোর সাথে বদলি হয়ে গেছে। সেই আমিটা কি জানে কোথায়? এই আমিটা, এই যে দিব্যি, দেখো এই বাড়িতে আমি সেজে আছি। হয়তো আমার বাবা আমার বাবা নন, হয়তো আমার মা আমায় পেটে ধরেননি, হয়তো আমি জন্ম নিয়েই মরে গেছিলাম, ডাক্তারেরা বাবা মাকে কিচ্ছু বলেননি। চলুন। কিন্তু একটা কথা বলুন, একটা কথা খুব সিরিয়াস কথা, এটা খুব সিরিয়াস কথা। আপনার কবিতার বইটা কবে বেরোবে? বের করবো, আগে বানান টানগুলো ঠিক করে নিই, অনেক ভুল আছে। আমার বইটার নাম, অনেকগুলো নাম রেখে দিয়েছি আমি, শেষ পর্যন্ত ঠিক হলো, নাম রাখবো কবিতার খাতা। কবিতা? হ্যাঁ, কবিতার না, হ্যাঁ। কবিতার খাতা। যখন খুব দুর্বল মুহূর্ত, হ্যাঁ। কঠিন, হ্যাঁ। এই একটা কষ্টের সময়গুলো যখন হ্যাঁ। আপনার আসে, হ্যাঁ। হ্যাঁ, তখন আপনি কোথায়, কিসে, কার মধ্যে আশ্রয় নেন? আমি দুর্বল সবল কখনোই নই, আমি যা আমি তাই। সেটা কি? যেভাবে আমার বাবা আমাকে জন্ম দিয়েছিলেন, একটা জওহর হিসাবে, অথবা জহর হিসাবে, নাকি জাহরাত হিসাবে, নাকি जो कभी नहीं हारा है, जो हराए है, কি জানি কিভাবে নিয়েছিলেন। আমি পুরো একটা দ্বীপ, আমি প্রদীপ। আমি, বলে লোকে প্রদীপে বড় তেল হয়েছে, আমি প্রদীপে কত তেল, হ্যাঁ? তেল চুইয়ে চুইয়ে পড়ছে। কেলেঙ্কারি হবে একেবারে। যতক্ষণ পর্যন্ত তেল আছে চলবো। আমার বক্তব্য, আমি হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, আমি পিসি সরকারের প্রদীপ। আমার মধ্যে একটা দৈত্য আছে, হয়তো অনেকগুলো দৈত্য আছে, হয়তো অনেকগুলো ভিন্নরূপী আমি আছি, সেগুলোর মধ্যে ভেতরে ঠেসে ঠেসে থাকে আমার মধ্যে। এক একজন বেরিয়ে আসে। দ্বৈত তো আছেই, দ্বৈতও আছে। দ্বৈত চরিত্র করি। আমি একটা কথা বলবো, এই যে আপনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে কথা বলছেন, যে ঢঙে কথা বলছেন, অনেকের ধারণা, অনেকের ধারণা এইটা হচ্ছে আপনার আরোপিত। আপনাকে কেউ বলেন যে হাসিটা, এই কথা বলার ভঙ্গিটা, হ্যাঁ, এই সমস্তটা অপ্রদীপচিত, এটা পিসি সরকার জুনিয়রের, এটা জহর সরকারের নয়, এটা প্রদীপ সরকারের নয়। পিসি সরকার জুনিয়র পাগড়ি পরে, পিসি সরকার জুনিয়র গোপ পাকায়, পিসি সরকার জুনিয়র ছলছল করে তাকায়, পিসি সরকার জুনিয়র অটোগ্রাফ দেয়। আমি এখন পর্যন্ত আপনাকে অটোগ্রাফ দিইনি। তো যাই হোক, আমি সম্পূর্ণ প্রদীপ সরকার। আমি ধীরে ধীরে পটেশ, আমি ধীরে ধীরে জহরদা, আমি ধীরে ধীরে হ্যাঁগা শুনছো, ধীরে ধীরে বাবা খেতে এসো। কোনো সময়
এই বাবা কি করছো, সবগুলো বিলিয়ে নিশা আমি। আমার ভালো লাগে, আমার ইচ্ছে করে সম্পূর্ণ আমি হতে। কিন্তু একটা কথা বলি, বলুন। এই যে আপনি বললেন যে আমি তো আপনাকে অটোগ্রাফ দিইনি, হ্যাঁ। বাঙালি, এখানকার বাঙালি বা যেখানকার বাঙালি, তারা যদি ওই হনুমানের মতন বুক ছিঁড়ে দেখে না, সেখানে পিসি সরকারের স্থানটা আছে, ওইখানে অটোগ্রাফটা আরে বাপরে রয়ে বাপ, আছে। আরে বাপরে বাপ, এটাই বলে রেখে দিলাম। আরে বাপ। কিন্তু আপনি বলেছেন, একাধিকবার বলেছেন যে ম্যাজিক দেখানো আপনার জন্মগত অধিকার। হ্যাঁ তাই। আমি বলবো আমাদের ম্যাজিক দেখা জন্মগত অধিকার। পিসি সরকার ঠিক বলেছেন। সামনে রয়েছে, সেখানে ঠিক আমরা বলেছেন। ম্যাজিক দেখবো না, একদম আমাদের তাই। দর্শকরা ম্যাজিক দেখবে না, এটা একদম হয় না। তাই। চাই। আপনারা চোখ বন্ধ করুন, আমি এক্ষুনি ভ্যানিশ হয়ে যাচ্ছি। প্রোগ্রাম শেষ, নমস্কার। রুমাল দিন, রুমাল দিন। ম্যাজিক দেখাচ্ছি রুমাল, এবং এবং সেই রুমাল। পাশ্চাত্যের ঢঙে ম্যাজিক এটা কিন্তু আমার রুমাল, এস লেখা আছে। হ্যাঁ, সেটা তো সরকারের রেস। হ্যাঁ, আপনার রুমাল, বুঝতে আমার- পারছি। তবে এত ছোট রুমাল নিয়ে আপনি করেন কেন? এটা কি লেডিস রুমাল নাকি? ছোট মানুষ, লেডিস রুমাল ছোট্ট আমি খুব জিনিস, ছোট্ট মেয়েরা মানুষ। ছোট না, আমি বড় করে খুবই দিই। ক্ষুদ্র। হ্যাঁ, বড় করে দিন। যাই হোক, আমার কাছে একটা রুমাল রয়েছে, বুঝলেন তো, বেশ ছোটখাটো বড় সরে যাই বলুন না কেন, এর মধ্যে আমি একটা গিট দিচ্ছি, একটা গিট দিলাম। আপনি বলুন তো কটা গিট দিয়েছি আমি? একটা না একটাই। দুটো? তিনটে? একটা? আচ্ছা, আবার আমি আরেকটা গিট দিলাম, এবার কটা হলো? দুটো। দুটো। আমি টাইট করি একটুখানি, টেনে টেনে ওদিকে ধরুন, আমি সাহায্য করুন আমাকে। এটা খুলে যাবে তো? না না, এটা খুলে যাবে, আমি জানি খুলে যাবে। খুলবে না। আমি বলে দিচ্ছি আপনি এটা খুললে, আমি টানবো, যখন টানবো এটা খুলে যাবে। খুলবে না। হ্যাঁ, দেখুন, এই যে এটাই তো টানুন, ম্যাজিক। টানুন, কিন্তু টানুন। কাজ করছে না। এই তো হলো। দুটো না তিনটে আছে এখানে? তিনটে আছে। দুটো হ্যাঁ, আছে। হ্যাঁ, দুটো আচ্ছা, আছে। 3 নম্বর করে দিই, ছেড়ে দিন। আমি 3 নম্বর করে দিলাম। এই হলো 3টে গিট। এই 3টে গিট টাইট করে আমরা যখন নাকি ধরছি, আপনাকে দিয়ে ধরাবো বা আপনাকে টাইট করবো, যেটা আপনি খুলে চাইছিলেন, হ্যাঁ, বলছিলেন, হ্যাঁ। আপনার মনে কথা বলবো, হ্যাঁ। ধরুন ওখানটা। এটাও ঠিক হচ্ছে ওই সিনেমার মতন, যে ভিলেন খুব মারছে হিরোকে, খুব মারছে, কিন্তু জানে বাচ্চা সেখানে জানে, ও তো জানে সিনেমা ভিলেনই শেষ পর্যন্ত মরে যাবে। ঠিক আছে, এটাও জানি খুলে যাবে। যাই হোক, খুলবে না, কারণ এখনো খোলেনি। এখনো খোলেনি, কিন্তু খুলে যাবে। কারণ এই যে 3টে গিট এখানে রয়েছে, ম্যাজিক হচ্ছে অকল্পনীয় চমক। যে যেটাকে আশা করে তার বাইরে করতে হয়। উনি আশা করেছিলেন গিটটা খুলবে, আমি কিন্তু খুলবো না, এই অবস্থায় ফেরত দিল। Thank you very বাড়ি গিয়ে much. খুলে নেবেন।